তারকাদের নির্বাচনের তারকারা, এটাই সত্যি যে দেশের জাতীয় নির্বাচনে সবাই যার যার মতো করে অংশ নেন, যেখানে ফুটে ওঠে সবার আলাদা মতামত। তারকা জগৎ অবশ্যই এর বাইরে নয়। আর এবারে নির্বাচনে তারকারা শুধু দূর থেকে নয়, সরাসরি অংশ নিয়েও আরও বেশি করে নির্বাচনের মাঠে নেমেছেন। আমাদের সিনিয়র কবরী আপা, ফারুক ভাই, সোহেল রানা ভাইই নয়, হালের অনেকেও এবার রাজনীতির মাঠে দলের নাম লিখিয়েছেন। তো কেমন নির্বাচন চাইছেন তারা? তাদের নির্বাচন নিয়ে ভাবনাটা কি? এই নিয়েই আজকের অনুষ্ঠান তারার চোখে ভোটের মাঠে। আর আমার সাথে আজকে যেই অতিথি আছেন, আমার দীর্ঘদিনের বন্ধু, আমার সহযোদ্ধা, সহকর্মী, অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, এবং মিডিয়ার সবাই জানেন তার সাথে আমার একটা অন্য সম্পর্ক আছে, একটা মামা ভাগনা সম্পর্ক আছে। আমার সে মামা রিয়াজ। কিন্তু সেক্ষেত্রে অতিথি আমি কেন? আমি তো রাজনীতির মাঠে নাম লিখাইনি এখন, আমি জানি যতটুকু তুমিও লেখাওনি। বাট এনিওয়ে, তারার চোখে ভোটের মাঠে, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স, আই হোপ। আসলে অনেক কিছু না লিখালেও না বললেও বলা হয়ে যায়। সো তেমনি অনেক অব্যক্ত কথা আছে, আমাদের অনেক প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপার আছে এই নির্বাচনকে ঘিরে, প্রত্যাশা। আমি প্রথমে যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই নির্বাচনকে ঘিরে তোমার প্রত্যাশাটা কীরকম? এই নির্বাচনটাকে ঘিরে আমার প্রত্যাশা অনেক, বিকজ এটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের জন্য একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইম, এবং খুব মানে একটা চমৎকার নির্বাচন এবং একটা ফ্রুটফুল নির্বাচন, একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই নির্বাচনে, সব দল অংশগ্রহণ করছে। সো একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় এবং এমন একটি সরকার যদি বাংলাদেশ আসে যারা আসলে উন্নয়নশীল বাংলাদেশের পক্ষে কাজ করবে, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, সেরকম একটি নির্বাচন আমি আশা করব। একটা সময় ছিল যে যখন তারকারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইতো না, কিন্তু এখন সময় বদলেছে, এখন তারা দেশের হালও ধরতে চাইছে। শিল্পীর জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য শিল্পী? আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা শিল্পী, আমরা মনে করি যে একটা কথা আছে, শিল্পী হচ্ছে জাতির বিবেক। সো আমাদের যারা সংস্কৃতি জগতে আমরা যারা আছি, সো আমরা কিন্তু সোল মনে করি একটা জাতির। সো শিল্পীদেরকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি, কারণ তাদের একটা জায়গা আছে, তারা একটা কথা বলতে যদি পারে এবং সেই কথাটা যদি ফলো করা হয়। কারণ একটা দেশে, আমাদের দেশে জিডিপি যেমন বেড়েছে বিগত 10 বছরে, আমার কাছে মনে হয় মানুষের আনন্দটাও বেড়েছে। লাইক আমরা বিদেশে গিয়ে যখন যাই, হাসি মুখে মানুষজন ঘুরে বেড়ায়। বাংলাদেশে আমরা যখন রাস্তায় চলি তখন কিন্তু ইদানিং দেখছি মানুষ হাসি মুখে ঘুরছে, কিন্তু ওই মানে একটা মানুষের টোটাল হ্যাপিনেসটাও কিন্তু একটা বিষয় একটা দেশের জন্য, মানুষগুলো কত হ্যাপি। সো শিল্পীদের কাজ হচ্ছে মানুষকে হ্যাপি রাখা। সো ওই জায়গাটা যদি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের মনে হয় যে রাজনীতিতে প্রয়োজন আছে শিল্পীদের। মানে আমরা যারা বিনোদনের জায়গা থেকে যদি বলি যে এতদিন আমরা আমাদের কাজ দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, হ্যাপি করার চেষ্টা করেছি। তো এখন তোমার কি পরিকল্পনা? তোমার কি মনে হয় যে তুমি বিনোদনের পাশাপাশি কিভাবে মানুষকে হ্যাপি করতে চাও? মনে করো যে বিনোদনের পাশাপাশি মানুষের জন্য তো একটা দায়িত্ববোধ রয়ে গেছে, একটা কৃতজ্ঞতা বোধ আছে। বিকজ 18 কোটি মানুষ বাংলাদেশের তোমাকে ফেরদৌস বানিয়েছে, আমাকে রিয়াজ বানিয়েছে, তাদের ভালোবাসা। সো তাদের প্রতি তো একটা করণীয় কিছু আছে। সো সেই জায়গা থেকে মানুষের জন্য যদি কিছু করা যায়, কারণ এখন মানুষজনকে আসলে তার আর্থসামাজিক অবস্থানটা ইম্পর্ট্যান্ট, মানে ওই জায়গাটা মজবুত হওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং বাংলাদেশ মনে করো যে একটা সময় ছিল যে আমরা খুবই একটা তলাবিহীন ঝুড়ি বলা হতো আমাদেরকে, সেই জায়গাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছি, আমরা মহাকাশেও আমরা আছি। হ্যাঁ, সো সাধারণ মানুষকে এবং একটা অগ্রগতি শুরু হয়েছে, সব জায়গায় একটা উন্নয়নের জোয়ার আসছে সব ক্ষেত্রে। সো এই উন্নয়নটাকে কিন্তু আমার তোমার না, এই উন্নয়নটা হচ্ছে আমাদের দেশের মানুষের, সবার উন্নয়ন। সো এমন কাউকে আসা উচিত যে এই উন্নয়নটাকে কন্টিনিউ করবে, বা এই উন্নয়নটা কোনোভাবে যেন থামিয়ে না দেওয়া হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা আলাদা সাংস্কৃতিক সংগঠন থাকে। এই সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি করে কিভাবে সামনে আনা যায়? আমার মনে হয় যে এখন শিল্পীরা আগের মতো নেই। এখন সবাই আমরা দেখেছি এই নির্বাচনে অনেক শিল্পী মনোনয়নপত্র কিনছেন, অনেকেই মনোনয়ন পাচ্ছেন বিভিন্ন দলের। সো তারা কাজ করছে। তবে আমার কাছে মনে হয় যে তারা যদি
ইনভলভ থাকে, আগে এত ইনভলভমেন্টটা ছিল না, সো তারা যদি আরও বেশি ইনভলভ থাকে, তারা যদি আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করে দেশের জন্য, লাইক আমাদের একটা দেখো সিনেমা, টেলিভিশন বা যে মিডিয়াগুলি আছে এখন, সোশ্যাল মিডিয়া অনেকটা বড় ফ্যাক্টর, সো এখানে তারা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে শিল্পীরা। সোশ্যাল মিডিয়ার কথা যে বললে, যে সোশ্যাল মিডিয়াতে আজকাল এক শ্রেণীর মানুষ আছে যারা, তুমি একটা ছবি আপলোড করো তোমার ফ্যামিলির সাথে বা আমার একটা নিউজ যাক, যে কোনো কিছুতে তারা নেগেটিভ একটা অ্যাপ্রোচ খুঁজে পায়। সো এই ব্যাপারে মনে করো যে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, যারা দীর্ঘ সময় ফেসবুকের সঙ্গে কাটায় বা ইন্টারনেটে কাটায়, এদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? এটা একটা জিনিস আছে যে আমার বা যে কোনো মানুষের একটা নিজস্ব মতামত, একটা নিজস্ব মত আদর্শ থাকতেই পারে, সেটা হয়তো আরেকজনের ভালো লাগতে নাও পারে, কিন্তু সেটার জন্য এখন যেহেতু সবার হাতে হাতে সবাই মত প্রকাশের স্বাধীনতা, অ্যাবসলিউটলি আমরা একটা গণতন্ত্রকে এনজয় করছি সবাই মিলে বাংলাদেশে, সো সবাই মতামত দিচ্ছে, সবাই সবার মতো কমেন্টস করছে, কিন্তু কিছু লোক আছে যারা আসলে কমেন্টসগুলোকে একটা পজিটিভ ভাবে দেখে না, কিছুতে একটা নেগেটিভ, কিছুটা একটা নেগেটিভ মনে করো যে দেখা গেল তোমার 14 গোষ্ঠী ধরে গালি দিচ্ছে, আমার মরা বাবা মাকে নিয়ে গালি দিচ্ছে, এবং এতে অদ্ভুত আনন্দ পাচ্ছে, একটা তারা পৈশাচিক আনন্দ পাচ্ছে। হ্যাঁ, সো তাদের কাছে, তাদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নেই, আমি খালি বলবো যে ভাই আপনাদেরও মানে ফ্যামিলি মেম্বার্স আছে, আপনাদের, আমার ধারণা আপনারা এডুকেটেড, সো আপনারা কি লিখছেন না লিখছেন সেটা একবার একটু চিন্তা করেন, যেটা হয়তো আপনার ছোট বোনও পড়তে পারে। আরেকটা ব্যাপার আমার কেন যেন মনে হয় যে কিছু মানুষ আছে যে তারা মনে করে যে আমরা যারা চলচ্চিত্র কর্মী বা মিডিয়ার বিভিন্ন অঙ্গনের সঙ্গে জড়িত, আমাদের কেন দল বা জাতির প্রতি কোনো আলাদা ফিলিংস কাজ করবে, ওরা কি আমাদেরকে কি মানুষ মনে করে না, বা আমরা কি সচেতন নই? না, সেটা অবশ্যই একটা কথা হচ্ছে, তাদের একটা জিনিস তারা বলে, বা আমিও এটা বিশ্বাস করি, শিল্পী সার্বজনীন, শিল্পী কোনো দল মত নির্বিশেষে একজন শিল্পী, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে কোনো দল বা মত, সব শিল্পী যখন বিপদে পড়ে উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, সে চাক বা না চাক। হ্যাঁ, এটা একটা আছে, উনি কাউকে মানে শিল্পী হিসাবে তার কাছে অনেক বড় মর্যাদার আসনে শিল্পীরা আসেন, কিন্তু মনে করো যে আমাদেরও তো একটা নিজস্ব চাওয়া পাওয়া ভালোবাসার জায়গা থাকতে পারে, সেক্ষেত্রে তো তাহলে রিয়াজের বা ফেরদৌসের বিয়ে করাই উচিত হয়নি, কারণ বাংলাদেশের অনেক তরুণী এখনো ফেরদৌসকে ভালোবাসে, রিয়াজকে ভালোবাসে, সো তাদের কথা চিন্তা করে মানে এটা তো একটা খুব ভুল কাজ হয়েছে। হ্যাঁ, আমাদেরও তো নিজস্ব একটা মতাদর্শ, আমরা যেহেতু এই বাংলাদেশেরই নাগরিক, এই মাটি আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, সো আমরাও তো একটা ম্যাচুরিটি এসেছে, আমরাও তো বুঝি যে কে বাংলাদেশের জন্য আগামীতে ভালো হতে পারে বা আমাদের দেশটাকে আরো এগিয়ে নিতে পারে, তো সেই মতামত প্রকাশের স্বাধীনতা তো আমার আছে। এবারের নির্বাচনের মাঠে যেটা দেখা যাচ্ছে যে তরুণ ভোটারের সংখ্যা প্রায় 2 কোটির উপরে বেশি, হ্যাঁ, এর মধ্যে অনেক টিনেজার ভোটার আছে, সো এই তরুণদেরকে যদি আমরা 30-এর কোটা পর্যন্ত তাদেরকে ধরি, এরা অনেকেই আমাদের ফলোয়ার্স আছে, সো এদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমরা যা করছি সেটা কিন্তু তরুণদের জন্য করা হচ্ছে, সরকার যা করছে সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য করা হচ্ছে। মেবি মানুষের বয়স হয়েছে, উই হ্যাভ টু লিভ, আমরা কিন্তু এনজয় করতে পারবো না। আজকে দেখো পদ্মা সেতু যে কমিউনিকেশনটা হচ্ছে, বা মেট্রো রেল, হায়াত মোদের কথা বলা যায় না, উই আর গেটিং এজড, বাট এগুলো কাদের জন্য হচ্ছে? বাংলাদেশের তরুণদের জন্য। ওরা এগুলোকে এনজয় করবে, এগুলোকে প্রোটেক্ট করবে এবং এগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। সো ওই জায়গাটা তরুণরা, আমার ধারণা তারা অবশ্যই বুঝতে পারছে, এবং তাদের একটা রিল্যাক্টেন্সি আছে। ওই যে তুমি আজকে একটা ইন্টারভিউতে দেখলাম খুব চমৎকার, যে আমরা তরুণরা একটা জায়গায় যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সেলফি তুলছে, বাট আমি এবার আশা করবো তোমার সাথে গলা মিলিয়ে আমি বলবো যে তরুণরাও যেন অ্যাটলিস্ট ভোট দেয় এবং ওই আঙুলের কালিটা নিয়ে একটা সেলফি তুলে যে আমি ভোট দিয়েছি, কারণ ভোট তাদের একটা অধিকার। উন্নয়ন হচ্ছে তরুণদের জন্য, এই উন্নয়নকে রক্ষা করার দায়িত্ব বা এটা কিন্তু তরুণদের অধিকার, সো তারা যেন অধিকারটা প্রয়োগ করে। এবার আমরা তরুণদের কথা শুনবো, তোমার তারুণ্যদীপ্ত আলোচনা শুনবো। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন তারার চোখে ভোটের মাঠে। বিবিএস কেবলস তারার চোখে ভোটের মাঠে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফেরদৌস, আমার সাথে আছেন আমার মামা রিয়াজ, আর আমরা আলোচনা করছিলাম আমাদের তরুণ প্রজন্মদেরকে নিয়ে।
সো আমরা এবার যারা নির্বাচনের সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছি এবং আমরা চাইছি যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, আমরা একটা সুন্দর বাংলাদেশ পাই। এক্স্যাক্টলি। সো তোমার যারা লাখো কোটি ফলোয়ার্স আছে তার মধ্যে তরুণীর সংখ্যাই বেশি। সো আমি চাইবো যে তাদেরকে একটা সঠিক পথ দেখানোর জন্য, বিকজ ভোট দেওয়াটা এবং ভোট দিয়ে বাকিদেরকে যে ইন্সপায়ার করার যে ব্যাপারটা আছে, কারণ তরুণ প্রজন্মের অনেকেই মনে করে যে আমি একটি ভোট না দিলে কি হবে, এক্স্যাক্টলি। বাট একটি ভোট যে কত বড় ফ্যাক্টর সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ এক একটা তরুণের ভোটে বা এক একটা মানুষের ভোটে একটা সরকার নির্বাচিত হয়, এবং যে সরকার নির্বাচিত হয় সে দেশটাকে হয় এগিয়ে নিয়ে যাবে অথবা পিছিয়ে নিয়ে যাবে, অথবা একটা, কারণ আমরা এবং বিভিন্ন ক্ষেত্রে মনে করো তুমি আমি স্টার বা আমাদেরকে প্রডিউসাররা বা একটা ন্যায় কেন, কারণ হচ্ছে প্রুভড, যে প্রমাণিত। সো তরুণরা যাকে মনে করবে যে প্রমাণিত, এবং তুমি আজকে দেখো তরুণদের জন্য কত স্কোপ ওপেন হয়েছে। এই যে আমাদের তথ্য প্রযুক্তি এতটা ডেভেলপ হয়েছে, আজকে তরুণরা গুগলের মতো কোম্পানিতে তারা জব করছে, তারা ঢাকায় বসে অনলাইনে তারা সলিউশন তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে, ফটো এডিটিং করছে, বিভিন্নভাবে তারা ফ্রিল্যান্সিং করছে। একটা তরুণ বাসায় বসে একটা ল্যাপটপ দিয়ে মাসে সে 30 থেকে 40,000 টাকা ফ্রিল্যান্সিং করে আর্ন করতে পারছে। এই যে তথ্য প্রযুক্তি একটা বিপ্লব ঘটে গেছে। সো এইটাকে তো তার দরকার, তো একটা তরুণ কিন্তু আমাদের সময় এই অপরচুনিটিগুলো ছিল না, রাইট? সো এখন কিন্তু তাদের জন্য অপরচুনিটি তৈরি হচ্ছে এবং এই অপরচুনিটি আরও বাড়বে ভবিষ্যতে। সো ওই জায়গাটাকেও যদি তারা চিন্তা করে যে পার্সোনালি আমি কি বেনিফিটেড হলাম, সো সে কিন্তু বেনিফিটেড। সো সেই বেনিফিটের জায়গা থেকে তার কিন্তু উচিত প্রগতিশীল কাউকে, প্রোঅ্যাক্টিভ কাউকে, ভালো হিউম্যান বিইং এরকম একজনকে ভোট দেওয়া, এরকম একটি দলকে বা এরকম একজন প্রার্থীকে ভোট দেওয়া যে আসলে তাদের কথা ভাবছে। সো আমরা নির্বাচন নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। সো এবার নির্বাচনে আমরা যেরকম দেখছি, আমরা যেরকম সম্পৃক্ত হয়েছি, আমাদের উত্তরসূরিরাও অনেকেই সম্পৃক্ত হয়েছে, বাট আলটিমেট পরিচয় যেটা আমাদের সেটা হচ্ছে চলচ্চিত্র, ফিল্ম। তোমার দৃষ্টিতে এই মুহূর্তে আমাদের চলচ্চিত্রের কি অবস্থা? আমাদের দুজনের দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে চলচ্চিত্র, আমি অলওয়েজ পজিটিভ মানুষ। কিছুটা জিনিস আমরা ভালো সেরকম করতে পারিনি, তার মধ্যেও আশার আলো জাগার মতো কিছু ছবি তৈরি হয়েছে। আমাদের আয়নাবাজি তৈরি হয়েছে, দেবী তৈরি হয়েছে, এরকম আরও ভালো ভালো কিছু ছবি, তোমার কিছু ছবি তৈরি হয়েছে যেগুলো আসলে নতুন লোকজন এসে বানাচ্ছে এবং খুবই ভালো বানাচ্ছে ছবিগুলো, এগুলো আসার কথা। আর আরেকটা জিনিস হচ্ছে সিনেমা হল, সিনেপ্লেক্সের আমি খুব ঘাটতি দেখছি, সিনেপ্লেক্সের ঘাটতি আছে, সিনেমা হলে প্রপার সাউন্ড এবং প্রপার যে প্রজেকশন সিস্টেমের ঘাটতি আছে। এবং আমি একটা জিনিস জানি, এটা তুমিও জানো, যে বর্তমান সরকার 300 কোটি টাকার বেশি টাকা একনেকে পাস হয়েছে, যেটা হচ্ছে আমাদের এফডিসি-কে ভেঙে চুড়ে নতুন করে বিল্ডিং তৈরি হবে, ওখানে অনেক মাল্টিপ্লেক্স মনে করো ফ্লোর তৈরি হবে এবং অনেক ভালো কিছু হবে। প্লাস 50 কোটিরও বেশি টাকা বাজেটে অ্যাপ্রুভ হয়ে আছে ডিজিটাল সিনেমা হল 64টা জেলায় তৈরি হবে। সো এগুলো যখন ইমপ্লিমেন্ট হবে, যদি এগুলো ইমপ্লিমেন্ট হয়, আমার ধারণা সিনেমা অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ মেধা আমাদের দেশে কিন্তু আছে, মেধার অভাব নেই। সো এই উদ্যোগগুলি যদি যেভাবে যাচ্ছে, যেগুলো যদি থেমে না যায়, তাহলে অবশ্যই আমার ধারণা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তো তোমার কি মনে হয় যে এইবার আমাদের মধ্যে এমন শক্তিশালী কোনো মানুষজন আছে যারা এই টাকাটার প্রপার ইউটিলাইজ করতে পারবে এবং আমাদেরকে এর থেকে উত্তরণ ঘটাতে পারবে? এটা হচ্ছে সরকারের আন্তরিকতার ব্যাপার। কিন্তু দেখো, বাংলাদেশ এফডিসি কার হাত ধরে এসেছে? আমাদের জাতির পিতার হাত ধরে বাংলাদেশ এফডিসি কিন্তু এসেছে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, একটা তার প্রাদেশিক সরকারের একটা বিল সাইনের মাধ্যমে, এবং তার একটা বিলের মাধ্যমে কিন্তু আমরা প্রোটেকশন পাই বিভিন্ন দিক থেকে, যেটা হয়তো অনেকেই গলা ফাটিয়েছে যে চলচ্চিত্রের প্রোটেকশন দরকার কি। সো উনি কিন্তু একটা চলচ্চিত্রটাকে একটা শিশুর মতো করে আস্তে 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 প্রোটেকশন দিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন, এবং সেটাই কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, গ্র্যাজুয়ালি আমাদের হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে এখন প্রচুর লোকজন আছে যারা ভেরি প্রোঅ্যাক্টিভ, যারা অনেস্ট, যারা সিনসিয়ারিটি নিয়ে কাজ করে, দেশের জন্য কাজ করে। সো তারা থাকলে বা গভর্নমেন্টের সাথে একসাথে হলে আমার মনে হয় যে এবার কাজ প্রপার ইউটিলাইজড হবে। আমাদের চলচ্চিত্রগুলো ছিল একসময় সিনেমা হল কেন্দ্রিক, এখন কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউব কেন্দ্রিক ওয়েব সিরিজ হচ্ছে। সো এই পুরো বিষয়গুলিকে তুমি কিভাবে মূল্যায়ন করছো? যুগের সাথে তো তাল মিলাতেই হবে, যেটা হচ্ছে যে
ওয়েব সিরিজ আমি বলবো যে আমি সবসময় টেকনোলজিকে আমি ওয়েলকাম জানাই, সাপোর্ট করি টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এবং সেই সাথে সিনেমা আস্তে আস্তে একটা ক্লাসিক জায়গায় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, সো সেই ক্লাসিক জায়গাটাও থাকতে হবে, আবার ওয়েব সিরিজও লাগবে, কিন্তু কোনটা যেন কোনোটার সাথে সাংঘর্ষিক না হয়, আমি চাবো সেটা। সো ভালো ওয়েব সিরিজ যদি তৈরি হয়, ওয়েব সিরিজ মানেই যে একটা খুব সস্তা মানের কিছু তা কিন্তু না। সো ভালো কন্টেন্ট লাগবে, ভালো মেকার লাগবে, ভালো পারফরমেন্স লাগবে। একটা জিনিস আমাকে খুব পীড়া দিচ্ছে বেশ কয়েকদিন ধরে, যে আমাদের চলচ্চিত্রের এবং বিভিন্ন অঙ্গনের অনেক শিল্পীরা যারা একসময় দাপটের সঙ্গে কাজ করে গেছে, তাদের শেষ অবস্থানে গিয়ে দেখা যায় যে সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হচ্ছে, এবং প্রধানমন্ত্রী দল বর্ণ নির্বিশেষে কাউকে ফেরাচ্ছেন না। সো এই নিয়ে কি তোমার মনে হয় যে শিল্পীরা ইমোশনাল বলে তারা আর্লি লাইফে তাদের ফিউচার নিয়ে চিন্তা করে না? শিল্পীরা কখনো টাকা পয়সা নিয়ে ভাবে না, তারা শিল্প নিয়ে ভাবে। এটা হচ্ছে একটা শিল্পীদের সবচেয়ে বড় ড্রব্যাকস। তারা কিন্তু বাস্তবিক যে তাকে যে একটা বাবা হতে হবে, সংসার, তাকে অনেক কিছু হতে হবে, সেটা কিন্তু ভাবে না। সাপোজ তুমি আমি কি করেছি, একটা ভালো ছবি পেয়েছি, প্রডিউসার বলেছে ভাই ছবিতে এক চমৎকার একটা গল্প, ঠিক আছে টাকা দেওয়া লাগবে না। আমার মনে আছে আমি একটি ছবি করেছি 1000 বছর ধরে, সুচন্দা বুঝি ছিল ছবিটার ডিরেক্টর। এত সুন্দর গল্প, জহির রায়হানের, ন্যাশনাল রোডে পেয়েছি। হ্যাঁ, আমি ওটাতে না পাইনি। আমি 101 টাকায় ছবিটা করেছিলাম, জাস্ট 101 টাকা নিয়ে। সো আমরা কিন্তু ইমোশনাল। হ্যাঁ, সো ওই জায়গাটার জন্য একটু প্রোটেকশন দরকার আছে, বা আমরা যে পারিশ্রমিক পাই, বাংলাদেশে যেই বাজেটে ছবি তৈরি হয়, সেখানে আমরা বড় পারিশ্রমিক আমরা কখনো চাইনি, তাহলে হয়তো প্রজেক্টটা হ্যাম্পার হবে, এটা চিন্তা করে। সব কিন্তু ইমোশনাল, আমরা ইমোশনাল বলে। হ্যাঁ, আমরা চলচ্চিত্রকে ভালোবেসেছি, শিল্পীকে ভালোবেসেছি। সো যে কারণে আমার নেক্সট ফিউচার যদি আমাদের বয়স হয়ে যায়, কিন্তু বাংলাদেশটা একটা ট্রেন্ড চলে আসছে, যেটা হয়তো এখন চেঞ্জ হচ্ছে, যে একটা শিল্পী যখন ম্যাচিউরড হয় তখন তার অনেক কিছু দেবার থাকে, সেই সময়টায় ওই শিল্পীটাকে কাজে লাগানোর মতো পরিচালক আমরা পাই না। সো যদি সেই সময়টাকেও, একটা শিল্পী কিন্তু কেউ সাহায্য চায় না, শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চায়, সম্মানের সাথে বাঁচতে চায়। শিল্পী বাঁচার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে সম্মান। সো এই দুইটা জিনিস আমাদের দেশে কেন জানি আমরা আমাদের সিনিয়রদেরকেও সেভাবে দিতে পারিনি, বা আমরা নিজেরাও জানি। অবশ্য সেই সাথে দরকার সম্মানীয় একটা বড় ব্যাপার আছে। সম্মানীয় যদি আমরা যদি কলকাতার দিকে তাকাই, ওখানে সৌমিত্র চ্যাটার্জিকে এখনো দেখছি যে সৌমিত্রদা এখনো পার ডে বিশাল অঙ্কের পার ডে নিয়ে উনি শুটিং করছেন, ডেইলি 4 ঘন্টা কাজ করে। তার বয়সী কোনো শিল্পী সম্ভবত আমাদের এখানে এখন কাজ করছেন না। সো এই যে শিল্পীকে মূল্যায়ন, শিল্পকে মূল্যায়ন বা শিল্পের পাশে গিয়ে দাঁড়ানো, এই প্রবণতাটা কি পরিবর্তন হওয়া দরকার আমাদের দেশে? আমি তো মনে করি অবশ্যই দরকার, এবং আমি এটা নিয়ে সাংঘাতিক আশাবাদী। আমার মনে হয় যে এমন একটি সরকার আসা উচিত যারা শিল্পীদেরকে প্রপার রেসপেক্ট দিতে জানে, এবং শিল্পীদেরকে রেসপেক্ট দিলে সারা দেশের 18 কোটি মানুষদেরকে রেসপেক্ট দেওয়া হয় বলে আমি মনে করি। সো আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল 1 ডিসেম্বর, আমাদের বিজয়ের মাসের শুরুর দিন। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। অগণিত মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার মাসে তোমাকে ছোট্ট একটি স্বাধীনতার স্মৃতিসৌধ দিয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যার পিছনে রয়ে গেছে আমাদের লাখো শহীদের রক্তের গল্প। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে এই বুক ছাড়া আর কোথাও রাখার জায়গা নেই, আমি বুকে ধরে রাখি, এবং এটা অসম্ভব একটা ব্যাপার যে একজন মানুষের ডাকে 30 লক্ষ যুবক, তরুণ বা মানুষ রক্ত দিয়ে যে স্বাধীনতাটা নিয়ে এসেছে। সো স্বাধীনতার প্রথম দিনে আমি বলবো যে বাংলাদেশের মানুষ, তাদের জন্য বা আমার যারা ভক্ত আছে, যে মুক্তিযুদ্ধের পক্ষে যেন এবারের ভোটটা হোক, স্বাধীনতার পক্ষে যেন এবারের ভোটটা হোক, এবং আপনারা প্রত্যেকে যেন এই স্বাধীনতা বা ওই 30 লাখ লোকের যে ত্যাগ ছিল সেটাকে ফিল করে এমন কাউকে বাংলাদেশের চাবি বা বাংলা সরকারে বসানো উচিত হবে না যারা এই দেশের বিপক্ষে, যারা দেশদ্রোহী। অনেক ধন্যবাদ রিয়াজ। আসলে রিয়াজ যা বলেছে এর বাইরে আমার আর কিছুই বলার নেই। শহীদের রক্ত কখনো বৃথা হতে পারে না। যে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে হাতে হাত ধরে কাজ করব। এইটাই হবে আমাদের আজকের দিনের অঙ্গীকার। দর্শক, আগামীকাল আপনাদের সঙ্গে আবারও এই সময়ে দেখা হবে।
তারার চোখে ভোটের মাঠে এই অনুষ্ঠানে, এই চ্যানেলে সঙ্গে থাকবে নতুন কোনো অতিথি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।